যে সিস্টেমকে তারা একসময় বিরোধিতা করেছেন, সেই সিস্টেমের সুবিধা নিয়ে পুরনো সিস্টেমের মতোই তারা রাজনীতি করছেন। আমি আব্দুল তুষারের কাছে যাই, একই সাথে আমরা আলোচনাতে ঢুকি। অনেক ধন্যবাদ আব্দুল তুষার আমার কাছে এসেছেন। যদিও ডাক্তার জাহিদুর রহমান বলছেন যে এটা সহজ, এটা সবসময়ের জন্য হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, আসলেও এটা সহজভাবে হওয়ার কথা কিনা, মানে স্বাভাবিকভাবে হওয়ার কথা কিনা? এবং এই যে হেয়ার রোডের সমস্ত কিছু নির্দেশনা দেওয়া হতো, হাওয়া ভবন বলেন, আমরা গণভবন বলেন, এগুলো নানা ভবনের কথা শুনে শুনে আমরা একটা জায়গায় আছি। এখন শুনছি হেয়ার ভবন তো বলা যায় না, হেয়ার রোড থেকে আমাদের এটা তৈরি হচ্ছে। তাহলে আমরা সবসময় এক ভবন কেন্দ্রিক রাজনীতির দিকে আমরা চলে গেলাম। আমাদের বৈষম্য কি দূর হলো কিনা, বা আমরা নতুন কিছু পেলাম কিনা? আসলে ভবন কেন্দ্রিক না, এটা ব্যক্তি কেন্দ্রিক। ব্যক্তি একটা ভবনে ওঠে বলে ভবনটা বিশেষত্ব পায়। তাই আমি বলবো যে এইখানে ওমামার কথায় কতগুলি সত্য উঠে এসেছে, কিন্তু পাশাপাশি ওমামার কথা এটাও উঠে এসেছে যে সে নিজে তো এটার এনেবলার। তারা যে একটা চমৎকার শব্দ চালু করেছে না, যে আপনি যদি তখন চুপ করেও থাকেন তাহলে আপনি এনেবলার। 16 বছর আপনি চুপ করেছিলেন কেন? আপনি দোষর। আপনি দোষর। হ্যাঁ, তো 11 মাস চুপ করেছিল, তো তো সে নিজেই তো এটার এনেবলার। তো যেসব যুক্তি তারা আমাদেরকে শিখিয়েছেন গত 11 মাসে, সেই যুক্তিগুলি সবগুলি তাদের হাতে আমি বলবো যে ধর্ষিত হয়েছে। মুক্তিযুদ্ধের বিষয়টা আমার একটু মনে আছে, কারণ আমি মুক্তিযুদ্ধের আগে জন্মেছি এবং মোটামুটি স্মৃতি আছে আমার কিছু। যেমন আমার বাড়িতে কাজ ভেঙে যাবে সেই জন্য আমার বাবা অনেকগুলো কাগজের টুকরো এনে ক্রস করে লাগিয়ে দিচ্ছিলেন, কারণ সবাই ভয় পাচ্ছিলেন যে বোমা বর্ষণ হবে যখন ভারতের সঙ্গে যুদ্ধটা, মানে বিমান বাহিনী আসে। আমার মনে আছে ডগ ফাইট হচ্ছে বঙ্গভবনের ওপরে দেখা যাচ্ছে, এখন যেটা বঙ্গভবন সেখানে দেখা যাচ্ছে ডগ ফাইট হচ্ছে। আকাশ দেখা যেত অনেক দূর পর্যন্ত। তিতাস গ্যাসে বোমা বর্ষণ করা হয়েছিল, সে আগুনের ধোঁয়া আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যাচ্ছিল। তো এইরকম কিছু কিছু স্মৃতি আমার আছে, কিন্তু তারপরে আমার স্মৃতি অনেক আছে। মুক্তিযুদ্ধের পরে যারা ফিরেছিলেন তারা সশস্ত্র ছিলেন, গোলাবারুদ সহ ফিরেছেন, ফলে তাদের জন্য ছিনতাই করা, ডাকাতি করা, যে কোনো কিছু করা অনেক সহজ ছিল। এরা তো সশস্ত্র ছিলেন না, এদের কাছে তো বন্দুক গোলাবারুদ ছিল না। দ্বিতীয় হচ্ছে, তখন শ্রেণী শত্রু নিধনের একটা রাজনীতি ছিল। আড়ত টাড়তে ঢুকে গিয়ে মেন্টালি তারা অত, যারা করেছিলেন এটা, অনেকেই তেমন কোনো গ্লানি অনুভব করতেন না, কেননা তারা মনে করতেন যে এই শ্রেণী শত্রুরাই আমাদের গরিব থাকার জন্য দায়ী, অতএব কিছু আড়ত লুট করে নাও। কিছু লোক, সবচেয়ে বেশি যারা এটা করেছেন, আমি বলবো না যে মুক্তিযোদ্ধারা খুব ঢালাভাবে এটা করেছিলেন, তখন মুক্তিযুদ্ধের একটা নেতিবাচক প্রচারণা চলছিল, কিন্তু যারা করছিলেন তারা অধিকাংশই ছিলেন ষোড়শ ডিভিশন। তারা এই অস্ত্র কুড়িয়ে নিয়ে, বা ভাই অস্ত্র নিয়ে বাড়ি ফিরেছে, সেই অস্ত্র নিয়ে সে বেরিয়ে গিয়ে একটা মহড়া করছে, দেখাচ্ছে এই যে আমিও মুক্তিযোদ্ধা। এবং এরাই বেশি আকাশের দিকে গুলি ছুটছিলেন, গন্ডগোল করছিলেন, বিভিন্ন জায়গাতে পড়ে থাকা গাড়ি, জিপ এগুলোর উপর উঠে মোটামুটি ঢাকা শহর টহল দিচ্ছিলেন। এবং আমার মনে আছে আমার মেজো মামার একটা গাড়ি ছিনতাই হয়েছিল, আমার ছোট মামার বন্ধুরা সেটা করেছিল, ওনার সরকারি গাড়ি, তারা এটা নিয়ে গেছে। এই যে ঘটনাটা ঘটেছে, তারপরে সেটা উদ্ধার করা হয়েছিল। এই বন্ধুরা যারা নিয়েছিল তারা কেউ মুক্তিযুদ্ধ করে নাই, কিন্তু এরা কিভাবে এটা করতে পেরেছিল, এটা উদ্ধার করা হয়েছিল আমার মনে আছে। আমি দেখেন আমার ব্যক্তিগত স্মৃতির কথা বলছি, তার সাথে এখনকার অনেক তফাৎ আছে। দেশে তখন কোনো চাকরি নাই, ব্যবসা নাই, 20% শিক্ষিত লোক, দেশ ধ্বংসস্তূপ, কোনো শাসন নাই। শেখ মুজিবুর রহমান কবে ফিরবেন সেটা নিয়ে মানুষ চিন্তিত। আমাদের আর্মি পুলিশের সক্ষমতা নাই, আর্মির হাতে যে অস্ত্র আছে মুক্তিযোদ্ধাদের হাতেও সে একই ধরনের অস্ত্র আছে, বা তাদের কাছাকাছি যুদ্ধ করার অভিজ্ঞতা আছে। আর্মির ভাইরা তাদেরই জেনারেল বা তাদেরই কমান্ডার ছিলেন, এরকম একটা ব্যাপার আছে, একে অন্যকে চিনে। ফলে একটা অন্যরকম পরিস্থিতি ছিল। কিন্তু আজকে স্বাধীনতার এত বছর পরে এসে, যখন দেশে আর্মি আছে, পুলিশ আছে, দেশে প্রশাসন আছে, দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 2 ঘন্টার বেশি লাগে না, তখন কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কোনো জায়গাতে 2 দিনও লেগে যেত। আমার মনে আছে যে ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে একাধিক ফেরি এবং নদী পার হতে হতো। এইখান থেকে ভৈরব ব্রিজটা ভাঙা ছিল এবং আমরা ওই পারে যেতে পারছিলাম না, রেলগাড়ি আসতে পারতো না। তাহলে ওরকম একটা অবস্থায় যে মাৎসন্যায় হয়েছিল কিছুদিনের জন্য, সেইটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব হয়েছিল 2 বছরের মধ্যে। কিন্তু এখন যেটা হয়েছে, দেশে তো এরকম মাৎসন্যায় ছিল না। কিন্তু যারা আমাদেরকে বললেন যে গণতন্ত্রের দাবিতে আন্দোলন হচ্ছে, বৈষম্য দূর করার জন্য আন্দোলন হচ্ছে, এই আন্দোলন আমাদেরকে একটি সুষম সমাজ ব্যবস্থা দেবে যেখানে আইনের শাসন, মেধার শাসন, যোগ্যতার শাসন আসবে, এখানে এমন মানুষেরা আমাদেরকে শাসন করতে এলেন
যারা কিনা তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ খ্যাতিসম্পন্ন, এসব বলার পরে যখন তারা মানুষের বাড়িতে ঢুকে জুতা জামা নিয়ে বেরিয়ে আসেন, বাটার দোকানের মধ্যে ঢুকে সেটা জুতা, অনেক জুতা নিয়ে আবার ইন্টারনেটে দিয়ে দেন যে কিছু জুতা বেশি এনেছে বিক্রি করছি, এবং আমরা শেষ যেটা দেখলাম যে একটা গাড়ির কাচের মধ্যে দিয়ে টাকা নেওয়া হচ্ছে, বলা হচ্ছে বড় ভাই তো আরও বলেছিল, এবং বড় ভাইকে নাকি মহিলা বলছেন যে আরও দিয়েছেন, এবং তারপরে যে আমার আপু বা আমার মেয়ের সমান যাই বলেন, ওদেরকে ভাই বলা যাবে না কন্যা বলা যাবে আমি তো জানি না, কিন্তু এখন এসে 2.5 ঘন্টা ধরে সে যেটা বলছে, এই কথাটা 10 মাস আগে বললে, 9 মাস আগে বললে তো ভালো হতো। কি হতো? ওই যে যেটা 16 বছর আগে বললে হতো। মানে তখন কি হতো? তা একটা আন্দোলনের পর তারা একটা নিজেদের মতো করে একটা সরকার গঠন করেছে, তারা চেয়েছে যে এই দেশটার পরিবর্তন হবে, সকল কিছু হবে। 9 মাস আগে যখন শেখ হাসিনা সরকার চলে গেছে, তারপরে ওমামা বলল যে এই উপদেষ্টা পরিষদ আমি চাই নাই, তাহলে কি পরিবর্তনটা হতো? আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই যে তারা বিসিএস এর চাকরি কোটা এটা নিয়ে এত আন্দোলন করেছে, এই আন্দোলনের সাথে জড়িত কেউ কি বিসিএস নিতে বসেছে? না, বিসিএস তো ওইভাবে হয় নাই, কিন্তু এটা নিশ্চয়ই তার আগেই বিসিএস এর ফর্ম ফিল আপ করেছিল। এইবারই তো সার্জিস এবং হাসনাতের হয়েছিল, তারা রিটেনে বসেন নাই। হ্যাঁ, এক হচ্ছে এটা। 2 হচ্ছে যে এরা কি নতুন ভাবে বিসিএস রেগুলারাইজ করার জন্য কোনো আন্দোলন করেছেন যে প্রতি বছর বিসিএস হতে হবে, চলেন আমরা সরকারি কর্ম কমিশন ঘেরাও করে বলি যে প্রতি বছর বিসিএস হতে হবে, বিসিএস এর রেজাল্ট 2 বছরের মধ্যে দিতে হবে, বিসিএস এ মেধার ভিত্তিতে কোনো কোটা তুলে দিয়ে সব মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, এগুলো কিচ্ছু চায় নাই তারা। তারা কোথায় ঘুরছে? তারা ঘুরছে বিভিন্ন জায়গাতে। তারা সরকারি কর্মকর্তা হয়ে যে সুবিধাটা তারা পাবেন বলে ভেবেছিলেন, এখন তারা নিজেরাই সরকার হয়ে এই সুবিধাগুলিকে নিয়ন্ত্রণের জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। এই জায়গাতে আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা যারা সাধারণ জনগণ, আমাদের কাছে মনে হয়েছে যে আমরা কোনো কোনো জায়গাতে তাদের যেই কথা এবং তাদের কাজ, সেখানে মিল খুঁজে পাচ্ছি না। শুধু যে মিল খুঁজে পাচ্ছি না তাই না, তারা পুরনো রাজনীতির বহু জিনিস নিজেরা গ্রহণ করেছেন। আগের রাজনীতি ট্যাগিং করতো, তারাও ট্যাগিং করেন। আগের রাজনীতি নির্বাচনের চেয়ে সংস্কারকে বেশি, উন্নয়নকে বেশি গুরুত্বপূর্ণ মনে করত। এখনকার সরকার নির্বাচনের চেয়ে সংস্কারকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। তাদের নতুন দল বলে দিয়েছে সংস্কারের বিশেষ বিশেষ শর্ত পালিত না হলে তারা জুলাই সনদেও সাইন করবে না, যে জুলাই সনদটা তাদের জন্যই তৈরি করা হচ্ছে, তারা এটা দাবি করেছেন। অন্য রাজনৈতিক দল কিন্তু এটা দাবি করে না ওইভাবে। জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি কথাবার্তা বলেছেন যারা, তারা এখন বলছেন যে এই সংস্কারের এটা না হলে আমরা জুলাই সনদেও সাইন করব না। তার মানে দেখেন, কয়েকটা সংস্কারজনিত দাবি জুলাই সনদের চাইতেও গুরুত্বপূর্ণ তাদের কাছে। তার মানে তাদের বর্তমানের চাহিদা বা বর্তমানের যে রাজনীতি, সেই রাজনীতি জুলাইয়ের সনদের চেয়ে বা জুলাইয়ের চেতনা বা জুলাইয়ের যে যা কিছু বলেন তার চাইতে বড় হয়ে এখন তাদের কাছে দেখা দিয়েছে। যে সিস্টেমকে তারা একসময় বিরোধিতা করেছেন, সেই সিস্টেমের সুবিধা নিয়ে পুরনো সিস্টেমের মতোই তারা রাজনীতি করছেন। তারা কোথাও গেলে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে, তারা কোথাও গেলে অন্য এলাকা থেকে পুলিশ, সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনী এনে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তাদের জনসভায় রিকুইজিশন বাস বা রিকুইজিশন দিয়ে লোক পাঠাতে হবে, এবং তাদের মতামত ছাড়া রাষ্ট্র চলতে পারবে না। কোথাও তাদের মত না মিললেই তারা তত্ত্বাবধায়ক কি বলেন ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যে কোনো উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, যে কারো যত্রতত্র সমালোচনা করেন। যে স্বাস্থ্য উপদেষ্টাকে তারা বসিয়ে 11 মাস, ওইখানে তিন ছাত্র ছিল তার সাথে, হ্যাঁ, 3 জন ওইখানে বসে থেকে তারা কিছু বলেন নাই। এখন হঠাৎ করে তারা বলছেন এই স্বাস্থ্য উপদেষ্টাকে বেতন ভাতা ফেরত দিয়ে পদত্যাগ করতে হবে। তো কালকে ধরেন যদি এই যে ওনারা কেউ একজন রাজনীতি ছেড়ে দেয়, তাহলে কি যে এপিসির খরচ, তেলের খরচ, এগুলো ফেরত দিবে রাষ্ট্রকে? এইসব যে দাবি দেওয়া, এইসব যে যুক্তি উত্থাপন তারা করছেন, এইগুলার মধ্যেই তাদের দুর্বলতা প্রকাশিত হচ্ছে, যেটা জাহিদ বলেছে। সেগুলো কি শেষ পর্যন্ত রাজনৈতিক তর্কের মধ্যে থাকবে কিনা সেটা একটা যেমন আলাদা প্রশ্ন, কিন্তু এখানে উমামা ফাতেমা যাই বলুক না কেন, আপনি যেটা বলছেন যে এন্ডোর্স করা, যে তারা আসলে জুলাই অভ্যুত্থানে যারা সম্মুখ সারির ছিল তারা কি কি করেছে তার কিছু একটা উমামা ফাতেমা বলেছে, এবং তার অন্যতম হচ্ছে যে তিনি কখনো ভাবেন নাই যে জুলাইকে মানি মেকিং হিসেবে ব্যবহার করা হবে, মেশিন হিসেবে। আসলেও কি জুলাই শুধুমাত্র মানি মেকিং মেশিন কিনা? না, আমি সেটা মনে করি না। আপনি সেটা মনে করেন না? কেন করেন না আমি সেটা জানতে বিরতির পর বরং ফিরি।